আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মিস্টার সার্জিও গোর অত্যন্ত প্রভাবশালী। তিনি কেবলমাত্র একজন রাষ্ট্রদূত নন। বাংলাদেশে যেমন দীনেশ ত্রিবেদী, তাকে মন্ত্রীর মর্যাদা দিয়ে এখানে পাঠানো হয়েছে, কিন্তু তিনি নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ বন্ধু নন। কিন্তু বাংলাদেশে যদি এখানে অজিত দোভালকে বা জয়শঙ্করকে, যাদের সঙ্গে জনাব নরেন্দ্র মোদীর খুব ভালো সম্পর্ক, কিংবা ধরুন অমিত শাহের মতো ঘনিষ্ঠজন মোদীর, তাকে যদি বাংলাদেশের রাষ্ট্রদূত করা হয়, সেক্ষেত্রে আমরা কি মনে করব যে মোদী একটা অফিস ঢাকাতে করতে চাচ্ছেন বা করেছেন। ঠিক একইভাবে ট্রাম্পের অনেকগুলো মন্ত্রী আছেন, ভাইস প্রেসিডেন্ট আছেন, তার সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন এবং তার সাথে সাহায্য করেন। তার মেয়ের জামাই কুশনার আছেন, তার মেয়ে ইভাঙ্কা আছেন, আরও অনেক কুশনারের বন্ধুরা আছেন, তার স্ত্রী আছেন। কিন্তু সবার মধ্যে এই আলোচিত সার্জিও গোর, মানে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার যে ব্যক্তিগত বন্ধুত্বটা, এই বন্ধুত্বটা এমন একটা পর্যায়ে যেটি মার্কিন প্রশাসনে আর দ্বিতীয় কোনো ব্যক্তি ট্রাম্পের বন্ধু পরিচয়ে এভাবে প্রভাব বিস্তার করতে পারেননি বা মার্কিন জনগণের কাছে পরিচিত হননি। আমাদের দেশে যেমন সজীব ওয়াজেদ জয়, তার নাম আসলে তার বন্ধু হিসেবে ধরে নেওয়া হতো মোহাম্মদ এ আরাফাত। আবার তারেক রহমান সাহেবের বন্ধু বলতে আগে মনে করা হতো গিয়াসউদ্দিন আল মামুন, আর এখন মনে করা হয় শাহে আলম, মীর শাহে আলম। তো মীর শাহে আলম অবশ্য বলেছেন যে তার সঙ্গে আমার বন্ধুত্ব প্রশ্নেই আসে না, এর কারণ হলো আমি তার চেয়ে 7-8 বছরের বয়সে ছোট। কিন্তু আসলে বয়স দিয়ে তো বন্ধুত্ব হয় না। ভালো লাগাটা আসলে এমন একটা জিনিস, অনেক 20 বছরের বয়সের ছোট তার সঙ্গে আপনার বন্ধুত্ব হতে পারে। এখন জনাব তারেক রহমান সাহেব এই সরকারের, এখন যে যদি আপনি ধরেন সরকারের ভিতরে তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু রাশেদ। তো এটা রাশেদ তাকে যতটা বুঝতে পারেন বা তিনি রাশেদকে যেভাবে বুঝতে পারেন, এটা অন্য কেউ বুঝতে পারেন না। আবার এর আগে তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিলেন বকুল, সেই যে খুলনা থেকে যিনি সংসদ সদস্য হয়েছেন, ছাত্র বিষয়ক সম্পাদক তিনি ছিলেন। কিন্তু বকুল এখন তাকে ওইভাবে দেখা যাচ্ছে না বন্ধুত্ব। তো একইভাবে ডোনাল্ড ট্রাম্পের যে বন্ধুত্বটা আছে, সেই বন্ধুত্বটা অ্যাজ এ ফ্রেন্ড মার্কিন হোল ওয়ার্ল্ডে, সারা দুনিয়াতে একজন যদি বন্ধু থাকে, ওয়ান সিঙ্গেল ফ্রেন্ড, ব্যক্তিগত বন্ধু, তিনি হলেন সার্জিও গোর। তো সেই সার্জিও গোর, তাকে তিনি অঢেল ক্ষমতা দিয়ে, পোর্টফোলিও দিয়ে ভারতের রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছেন। এতে করে বোঝা যাচ্ছে যে এখন এই মুহূর্তে কৌশলগত যে মার্কিন স্বার্থ রয়েছে, সেটিকে যদি আপনি কাতার ধরেন, দুবাই ধরেন, সৌদি আরবিয়া ধরেন, তুরস্ক ধরেন, এমনকি ইউরোপীয় ইউনিয়ন ধরেন, তো সবগুলোর চাইতে আসলে এই রিজনে, মানে দিল্লি কেন্দ্রিক যে রিজনটা রয়েছে, এই রিজনে আমেরিকার ভবিষ্যৎ বেশি, স্বার্থ বেশি, অর্থ বেশি, ব্যবসা বাণিজ্য বেশি, এবং এটা এখন শিফট করে এই অঞ্চলে আনার জন্য তাদের একটা বিরাট মাস্টার প্ল্যান আছে। সেটা বার্মা অ্যাক্ট বলেন, ভারত ভেঙে টুকরো টুকরো করে বলেন, মোদীকে ক্ষমতা থেকে সরানো বলেন, বাংলাদেশের শেখ হাসিনাকে ক্ষমতায় সরানো, আবার শেখ হাসিনা ক্ষমতায় বসানো, ইউনূসকে ক্ষমতায় বসানো, সরানো, তারেক জিয়াকে ক্ষমতায় বসানো, সরানো, এরকম যত রকম খেলাধুলা আছে, সেম ইন পাকিস্তান, সেম ইন শ্রীলঙ্কা, মায়ানমার, মালদ্বীপ, ইন্দোনেশিয়া, তারপরে আফগানিস্তান, এগুলো, ভুটান, নেপাল, সবগুলো, মানে এখানে আমেরিকা আসলে প্রচুর বিনিয়োগ করছে। এখানে একমাত্র বাংলাদেশে মনে করেন যে তারা, ডোনাল্ড ট্রাম্প যেটা স্বীকার করেছেন যে এই যে ডিপ স্টেটে প্রায় $50 মিলিয়ন, $50 মিলিয়ন
$1,10,00,000। সেখানে $50 মিলিয়ন খরচ করেছে এই রেজিম চেঞ্জের জন্য। এটা ডোনাল্ড ট্রাম্প নিজে বলেছেন। 43 বা 44, আমি জাস্ট একটা রাউন্ড ফিগার বললাম, 50। আর যদি আনঅফিসিয়াল ধরেন সেটা হয়তো $1 বিলিয়ন, অর্থাৎ জর্জ সরোজ থেকে শুরু করে অন্য যে সকল ডোনার রয়েছেন যারা এই শেখ হাসিনার ক্ষমতা পরিবর্তন করার জন্য হয়তো আরও টাকা দিয়েছেন, এবং দুটো মিলিয়ে $1 বিলিয়ন। $1 বিলিয়ন যদি বলেন, এই মুহূর্তে 12,000 কোটি টাকা তারা খরচ করেছে শেখ হাসিনার পতনের জন্য। তো বাংলাদেশে যদি তারা এই 12,000 কোটি টাকা খরচ করে থাকে, তাহলে পাকিস্তানে তারা প্রতি বছর খরচ করছে অ্যাট লিস্ট $5 বিলিয়ন। এর মধ্যে $1 বিলিয়ন শুধু দিচ্ছে অ্যাজ এ গ্রান্ট হিসেবে। তো এখানে স্বার্থ না থাকলে তো এখানে হয় না। তাহলে পাকিস্তান, ইন্দোনেশিয়া পুরো এলাকাতে তারা এই ডিপ স্টেটের ক্ষেত্রে যদি অন অ্যাভারেজ ধরেন ইয়ারলি, তারা এখন $10 বিলিয়ন খরচ করছে। $10 বিলিয়ন, জাস্ট একটা ধারণা। এখন এই $10 বিলিয়ন কোথায় কোথায় কিভাবে খরচ করবে, এটার জন্য তো এটা কোনো রেকর্ড নেই, এটার কোনো বিল নেই, ভাউচার নেই, প্রজেক্ট প্রোফাইল নেই, তারপরে ডিটেলড ডিপিপি যেটাকে বলা হয় প্রজেক্ট প্রোফাইল, সেটাও নেই। জাস্ট সিআইএর মাধ্যমে, এফবিআইয়ের মাধ্যমে, বিভিন্ন এজেন্টের মাধ্যমে, এনজিওর মাধ্যমে তারা আনকন্ডিশনালি টাকা দিচ্ছে। আর এই টাকা মার্কিন প্রশাসনের পক্ষ থেকে যিনি দিবেন তিনি তো ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠজন হবেন। তো বোঝার চেষ্টা করেন যে সেই লোকটা কতটা বিশ্বস্ত, ভীষণ রকম বিশ্বস্ত। আমাদের তারেক রহমান সাহেব যখন একসময় মামুন সাহেবকে বিশ্বাস করতেন, বা এখন যেভাবে তিনি মীর শাহ আলমকে বিশ্বাস করেন, এইভাবে ডোনাল্ড ট্রাম্প সারা দুনিয়ার মধ্যে 1 নম্বর তার বিশ্বস্ত লোক হলো এই সার্জিও গোর। এখন সেই সার্জিও গোর দিল্লিতে আছেন, নরেন্দ্র মোদীর সাথে দেখা করেন। কয়দিন আগে আমরা শুনলাম, সত্য মিথ্যা জানি না, ঘন ঘন শেখ হাসিনার সাথে দেখা করছে। আর এই যে যারা পলিসি বুঝেন, রাজনীতি বুঝেন, তারা যখন এই খবর শুনেন যে সার্জিও গোর শেখ হাসিনার সঙ্গে দেখা করছে, সত্য মিথ্যা আমি আগেই বলছি যে এটা কী হবে জানি না, কিন্তু এই জিনিসগুলো তো আমরা শুনেছি। আওয়ামী লীগের লোক বলেছে, আওয়ামী বিরোধী লোকগুলো বলেছে, যারা ফ্যাক্ট চেকিং করে তারা বলেছে, বিভিন্ন ইল্লু বিল্লু যারা আছে তারা বলেছে। এই সার্জিও গোর সেখানে দেখা করে, কি দেখা করেছে, শেখ হাসিনার সঙ্গে কেন দেখা করবে তারা? শেখ হাসিনাকে তো তারা উচ্ছেদ করেছেন, তাড়িয়ে দিয়েছেন দেশ থেকে। তাকে উচ্ছেদ করার জন্য $1 বিলিয়ন তারা সরকারি বেসরকারিভাবে খরচ করেছেন। এখন সার্জিও গোর কেন তার সঙ্গে দেখা করবেন? এই জিনিসগুলো আমরা যত শুনছি তত ভয় পাচ্ছিলাম। এর মধ্যে আবার আর এক ঘটনা ঘটেছে। সার্জিও গোর তার সঙ্গে সঙ্গে সেখানে যিনি ইসরায়েলের রাষ্ট্রদূত রয়েছেন, এই দুজনে মিলে বাংলাদেশে একবার কি হলো, জঙ্গিবাদ উত্থান হচ্ছে, তারপরে আরও কী সব ইসলামী গ্রুপ যারা আছে তাদের বাড়াবাড়ি নিয়ে নানা রকম কথাবার্তা বললো। এবং ইসরায়েলের যে রাষ্ট্রদূত সে যেটা বলে ফেললো যে বাংলাদেশে হামাস তৈরির কারখানা, এখান থেকে হামাস তৈরি হচ্ছে, এখানে ট্রেনিং দেওয়া হচ্ছে, এবং এই ট্রেনিংগুলো নিয়ে তারা মধ্যপ্রাচ্যে পাঠাচ্ছে, অন্যান্য সারা দুনিয়াতে তছনছ করছে। এটা নিয়ে বাংলাদেশে বেশ উত্তাল চললো, এবং এই ঘটনার সাথেও সার্জিও গোরের নাম চলে আসলো। সেই সার্জিও গোর বাংলাদেশে আসছেন। তিনি আসার আগে আবার মার্কিন যুক্তরাষ্ট্র থেকে উচ্চ পর্যায়ের বেশ কয়েকজন প্রতিনিধি গোপনে প্রকাশ্যে চলে এসছেন। আমরা যেটা শুনেছি ওয়েস্টিন হোটেলে এসে, আগেও যেমন ওয়েস্টিন হোটেলে তাদের অনেকগুলো রুম বুক করা ছিল শেখ হাসিনার পতনের আগে, এর মধ্যে একজন কর্নেল পদমর্যাদার কর্মকর্তা মারাও গেছেন। আর পিটার দি হাঁস থেকে শুরু করে অন্য সব হাঁস মুরগি যা আছে সব তো নিয়মিত আসা যাওয়া করছে। এর বাইরে প্রকাশ্যে অপ্রকাশ্যে বহু সামরিক, বেসামরিক, গোয়েন্দা, মার্কিন কর্মকর্তা, ব্যবসায়ী, আমলা কামলা, ডিপ্লোম্যাট তারা অহরহ আসছে। এবং এই সার্জিও গোরের আগে আমরা দেখলাম যে বেশ কয়েকজন কূটনীতিবিদ, উচ্চপদস্থ কূটনীতিবিদ বাংলাদেশে আসছেন। হাউ ডেমোক্রেসি ইজ মুভিং, হাউ নিউ গভর্নমেন্ট ইজ ওয়ার্কিং, এবং অন্যান্য যে বিষয়গুলো কিভাবে কমপ্লাই করছে, এবং এগুলো খুবই অ্যালার্মিং, ভীষণ রকম অ্যালার্মিং। এবং এইগুলোর সঙ্গে সঙ্গে যখন আবার সার্জিও গোরের আসার খবর আসলো, তিনি কি কথা বলবেন হয়তো আমরা জানবো না, দেখা করবেন,
প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন, অনেকের সঙ্গে দেখা করবেন, আমরা সেগুলো দেখব, কিন্তু এর বাইরে আমরা কিছু বুঝতে পারবো না। আবার তিনি ফিরে যাবেন, ফিরে গিয়ে মোদির সাথে দেখা করবেন, আর ট্রাম্পের সাথে কি বলবেন, হাসিনার সাথে শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন, আমরা সব কিছুই জানি না। কিন্তু এগুলো দেখলে না আমাদের খুব ভয় লাগে। আমাদের বারবার শুধু স্নাইপার রাইফেলের কথা মনে হয়, বারবার শুধু আমাদের সেই জুলাই বিপ্লবের কথা মনে হয়, বারবার শুধু আমাদের জেনারেল নরিয়াগার কথা মনে হয়, এরপরে আমাদের মাদুরোর কথা মনে হয়, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর কথা মনে হয়, আমাদের ইরান যে তছনছ হচ্ছে, আমাদের লিবিয়ার কথা মনে হয়, ইরানের কথা মনে হয়, ইরাকের কথা মনে হয়, আমাদের ইয়ামেনের মতো একটা সোনার দেশ। আল্লাহ রাসূল নিজে বলে গেছেন, ইয়ামেনের মানুষ ভালো, ইয়ামেনের মাটি ভালো, এবং তামাম দুনিয়ার মুসলিমদেরকে তিনি বলেছেন যে ইয়ামিনীদেরকে মানে ভালোবাসার জন্য। সেই ইয়ামেনটাকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিয়েছে এই আমেরিকা। যে সিরিয়া ৫,০০০ বছরের সেই ইতিহাস আরও পুরনো। আপনারা জানেন যে হযরত নূহ আলাইহিস সালামের দুজন সন্তান ছিলেন, শাম এবং হাম, হায়াকার হাম ও শাম এবং হাম। শাম থেকে যে জাতি বের হয়েছে সেটিকে বলা হয় সেমেটিক জাতি, আর হাম থেকে যে জাতিটা বের হয়েছে সেটা হলো হেমেটিক। তো সেমেটিক এবং হেমেটিক এই দুটো জাতির সত্তা। হযরত নূহ আলাইহিস সালামের পরে যারা জীবিত ছিলেন এই দুই সন্তানের বংশধররা এই পৃথিবী ডমিনেট করেছে, এবং এখন পর্যন্ত তাদের ভাষা, তাদের রক্ত, তাদের কৃষ্টি কালচার এবং এই যে সেমেটিক সভ্যতা, অর্থাৎ তার যে হযরত নূহ আলাইহিস সালাম, শাম ইবনে নূহ এরপরে যে জাতিসত্তাটি পৃথিবীতে আধিপত্য বিস্তার করেছে, এটা হলো ফার্স্ট স্টেজ অফ হিউম্যান সিভিলাইজেশন। সেকেন্ড স্টেজ হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এবং এই হাম এবং শামের পর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালাম, যেগুলো বনি ইসমাইল, যেগুলো নজদ এবং ইয়ামেনে আছে, আর সমস্ত আরব অঞ্চলে ছড়িয়ে পড়েছে বনি ইসরাইল। একটা হলো বনি ইসমাইল আর একটা হলো বনি ইসরাইল। তো এই যে বনি ইসরাইল, তারপরে বনি ইসমাইল, হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশধর, এবং তার আগে হাম এবং শাম, এই সকল জনগোষ্ঠী যে সভ্যতা তৈরি করেছে, এই সভ্যতার নাম্বার ওয়ান পাদভূমি হলো সিরিয়া, দামেস্ক। সিরিয়ার পরে এই সভ্যতাটা চলে গেছে কোথায়? ব্যাবিলনে। ব্যাবিলন থেকে এই সভ্যতার একটা অংশ আসছে জেরুজালেমে। তো সেই সিরিয়া, সেই দামেস্ক, যে শহরের ইতিহাস মোর দ্যান 5,000 ইয়ার্স, পৃথিবীতে অন্য কোনো শহর 5,000 বছরের পুরনো কোনো শহর নেই টিকে আছে। সেই দামেস্ককে আমেরিকা শেষ করে দিয়েছে, তছনছ করে দিয়েছে। কাজে আমাদের তো ভয় হয়, আমাদের ভয় হয় যে সার্জি হুগো কেন এলেন, কি করবেন, কি বলবেন, আবার কি বিমান কেনার কথা বলবেন, আরও কি শর্ত দেবেন, আরও কোনো চুক্তির কথা বলবেন কিনা, কিংবা শেখ হাসিনার বিষয়ে তিনি কথা বলবেন কিনা, আওয়ামী লীগের বিষয়ে কোনো কথা বলবেন, আমরা কিচ্ছু জানি না। কিন্তু আমরা যখনই এই নামগুলো শুনছি তখন আমাদের ভয় লাগে, ভীষণ রকম ভয় লাগে। মহান আল্লাহ আমাদের এই চিত্তকে ভয় শূন্য করে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেই সেনাবাহিনী তাকে দেশ ছাড়া করেছিল, মানে রাজনীতি থেকে বাইরে রাখতে মুচলেকা নিয়ে দেশ ছাড়া করেছিল, যেই সেনাবাহিনী তার মাকে, তাদের পুরো পরিবারকে ক্যান্টনমেন্ট ছাড়া করেছে, মানে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর থেকেই শহীদ মইনুল রোডের যে বাড়িতে তারা থাকতেন, যেই সেনাবাহিনী তাদেরকে সে বাড়ি থেকে বের করে ছেড়েছে, হাসিনার আমলে করেছে, কিন্তু সেনাবাহিনীর সমর্থন ছাড়া তো সেটা সম্ভব না। তাহলে এখন কেন জিয়াউর রহমানের পরিবার আবার ঢুকে পড়তে পারছে না ক্যান্টনমেন্টে? সেই সেনাবাহিনীর ভেতরে, সেই সেনা সদরে আবারও
তারেক রহমান তার নিজস্ব পরিসর বিশ্বস্ত লোকের একটা বলয় তৈরি করতে চেয়েছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকৃতপক্ষেই একটা কাঁটার সিংহাসনে বসে আছেন, মানে কিছুতেই বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে বসে আরাম পাচ্ছেন না তারেক রহমান। বিশেষ করে তার চীন সফরের পর মার্কিন যুক্তরাষ্ট্র, যারা কিনা তাকে সমর্থন দিয়ে বাংলাদেশে নিয়ে এসেছিল, সেই মার্কিন যুক্তরাষ্ট্র পুরোপুরি বেঁকে বসেছে। কিছুতেই মার্কিন যুক্তরাষ্ট্র বিএনপি সরকারের ওপর আর ভরসা রাখতে চাইছে না বা পারছে না। তারা প্রস্তুত একটা পরিবর্তন এনে ফেলতে। এমন একটা অবস্থায় আবার শেখ হাসিনা যে দিল্লি থেকে ঘোষণা দিয়ে ফেলেছেন যে তিনি দেশে ফিরছেন, ডিসেম্বরের মধ্যেই ফিরছেন, একা ফিরছেন না, তিনি আদালতে আত্মসমর্পণ করতে বিদেশে থাকা আওয়ামী লীগ নেতৃবৃন্দকে নিয়ে যে শুধু ফিরবেন তাই নয়, সারা দেশে তার যত কর্মীরা মামলা হামলার ভয়ে আত্মগোপনে আছেন তাদেরকেও তিনি বলেছেন যে তারাও যেন একই দিনে আসে, মানে একটা শোডাউন করবেন দেশে এসেই। বলছেন বটে আদালতে আত্মসমর্পণ করবেন, কিন্তু তার সাথে একটা শোডাউন, আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে সংগঠিত করে ফেলার ঘোষণা, ইঙ্গিত, হুমকি সবই যে আছে সেটা বুঝতে পেরে তারেক রহমানের একেবারে ঘুম হারাম হয়ে গেছে। এবং সেই জায়গাটা থেকেই যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে পদত্যাগ করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ফেব্রুয়ারিতে সরকার গঠনের পর অবশেষে জুলাই মাসে এসে শেখ হাসিনার ঘনিষ্ঠ বিশ্বস্ত এই রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন তারেক রহমান, সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা বিষয়। কিন্তু এতেই কি সমাধান আসবে? তারেক রহমান একজন বিশ্বস্ত ব্যক্তি, শক্তপোক্ত ব্যক্তি পাচ্ছিলেন না রাষ্ট্রপতি পদে, সে কারণেই তিনি আসলে রাষ্ট্রপতি পদে রেখে দিয়েছিলেন শাহাবুদ্দিন চুপ্পুকে, যিনি অন্তত 2024-এর 5ই আগস্টের পর থেকে বেগম খালেদা জিয়া, তারেক রহমান, বিএনপির জন্য ক্ষতিকর কোনো ভূমিকা রাখেন নাই। তিনি জরুরি অবস্থা জারি করে ফেলেন নাই। কয়েক দফায় বিভিন্ন সময়ে এই রকম একটা জল্পনা তুঙ্গে ওঠার পরেও এবং রাষ্ট্রপতির সকল সুযোগ সেক্ষেত্রে থাকবার পরেও, এবং তিনি যে পুরো বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে শেষ পর্যন্ত নির্বাচন পর্যন্ত নিয়ে যেতে একটা বড় ভূমিকা রেখেছেন, সাংবিধানিক পথটা ধরে রেখে, সেসব স্বীকার করে বরং তারেক রহমানের মনে হচ্ছিল থাক, ওই শাহাবুদ্দিন চুপ্পুই বঙ্গভবনে থাক, যিনি কিনা এমন কোনো সাহস করে উঠতে পারবেন না যে হঠাৎ করে সেনাবাহিনীর সঙ্গে মিলে দেশের ক্ষমতা এক রকমের দখল করে ফেলা, নিয়ন্ত্রণে নিয়ে ফেলার, যার কোনো উচ্চাশা নাই, উচ্চাকাঙ্ক্ষা নাই, 2 বছর ধরে যিনি যার প্রমাণ দিয়েছেন, সেই ব্যক্তিটিকে রেখে দেওয়াই হয়তো সবচেয়ে ভালো হবে। কিন্তু শেখ হাসিনা ফিরে এলে কার যে সাহস কোথা থেকে বেড়ে যায় সেটা এখন আর তারেক রহমান বুঝতে পারছেন না। কিন্তু শুধু কি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে দিলেই হবে? 2024-এর 5ই আগস্টের পর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু শেখ হাসিনার পদত্যাগপত্র হাতে আসা ছাড়াই এই যে জাতির সামনে ভাষণ দিতে বসে বললেন প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, একটা সরকার গঠন হবে অন্তর্বর্তীকালীন এবং খালেদা জিয়া মুক্তি পাবেন, এবং তিনি যে বলে দিলেন যে খুব শিগগিরই একটা নির্বাচন আয়োজন করবেন, এটা কোন শক্তিতে, কার শক্তিতে বললেন? বরাবর রাষ্ট্রপতিরা যার শক্তিতে জরুরি অবস্থা জারি করেন, যে শক্তিতে রাষ্ট্র ক্ষমতা দখল করে ফেলার পদ্ধতি গড়ে তোলেন, সেই একই শক্তিতেও কিন্তু 2024-এর 5ই আগস্ট রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বলিয়ান হয়ে উঠেছিলেন। তিনি তার কাঁধের ওপরে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, বিমান বাহিনী প্রধান, নৌবাহিনী প্রধানকে দাঁড় করিয়ে তারপর তাকে এই বক্তব্য দিতে পরামর্শ দিয়েছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। কাজেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বঙ্গভবনে যে থেকে যেতে পারলেন 2024-এর 5ই আগস্টের পর হাসনাত, সার্জিসদের আলটিমেটাম দেওয়া আন্দোলন থেকে শুরু করে কোনো চাপ, কোনো হুমকিতেই, এমনকি আসিফ নজরুলও তো হুমকি দিলেন যে কেন রাষ্ট্রপতি বলেছেন শেখ হাসিনার পদত্যাগপত্র তার নাই, তিনি নিশ্চয়ই মানসিকভাবে অসমর্থ হয়ে পড়েছেন এবং আমরা তাকে সরিয়ে দেব। কেন সরাতে পারলেন না ইউনূস সরকার রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে? কারণ
তার সমর্থক হিসেবে, তার সবচেয়ে বড় শক্তি হিসেবে দাঁড়িয়েছিলেন ওয়াকারুজ্জামান, বিমান বাহিনী প্রধান এবং নৌবাহিনী প্রধান, এই তিনজন, মানে সশস্ত্র বাহিনীর তিন প্রধান যখন তার সমর্থক ছিলেন, যখন ইউনূস সরকারের কেউ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে এমনকি ইফতার করতে বঙ্গভবনে যান নাই, তার স্বাধীনতা দিবস বিজয় দিবসের অনুষ্ঠানে উপস্থিত হন নাই, বরাবর সেনাপ্রধান, বিমান বাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের উদ্যোগেই বঙ্গভবন পর্যন্ত গিয়েছেন এবং বঙ্গভবনে রাষ্ট্রপতি যে আছেন, বেঁচে আছেন, সুস্থ আছেন, সেটা মাঝে মাঝে বরং এই সেনাপ্রধান দেখা করতে যাওয়ার কারণেই আমাদের জানা হয়েছে। কাজেই তারেক রহমান বুঝতে পারছেন এই কাঁটার আসন নিশ্চিত হবে না যদি না 5ই আগস্টের পর থেকে ক্ষমতার কেন্দ্রে বসে আছেন যেই ব্যক্তি প্রকৃতপক্ষে সেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকেও সরিয়ে না দেওয়া হয়। কারণ সেনাপ্রধান ওয়াকারুজ্জামানও তো একইভাবে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর মতোই শেখ হাসিনার ঘনিষ্ঠ, এবং শেখ হাসিনার সঙ্গে তারও ফোনালাপ হয় কিনা, নিয়মিত যোগাযোগ হয় কিনা, তিনি শেখ হাসিনার পরামর্শে কি কি করছেন, কি কি বলছেন, কোথায় কোন কলকাঠি নাড়ছেন, এসব নিয়ে সন্দেহ তো বারবার ইউনূস আমলে এই হাসনাত, সার্জিস, আসিফ মাহমুদ, সজীব ভুইয়ারা নিয়মিতভাবে প্রকাশ করেছেন। আসিফ মাহমুদ, সজীব ভুইয়া মন্ত্রী থাকা অবস্থায়, উপদেষ্টা পদে আসীন থাকা অবস্থায় নিয়মিত বলেছেন যে উত্তরপাড়া দিল্লি মিলে ষড়যন্ত্র করছে। ওয়াকারুজ্জামান হাসনাত, সার্জিসকে ডেকে রিফাইন্ড আওয়ামী লীগের প্রস্তাব দিয়েছে এ কথা ফাঁস করে দিয়ে ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে হাসনাত, সার্জিসেরা তো ওয়াকার না হাসনাত, ওয়াকার না হাসনাত এই স্লোগানে কয়েকদিন ধরে রাজপথ গরম রেখেছেন। আর ওয়াকারুজ্জামানের প্রতি সাধারণ মানুষেরও কোনো সমর্থন নাই, কোনো সহানুভূতিও নাই, কারণ সাধারণ মানুষ 2024-এর 5ই আগস্ট সেনাপ্রধান এসে দায়িত্ব নেওয়ার পর ভেবেছিল অন্তত 1/11 মইনিউ সরকারের মতো নিশ্চয়ই ওয়াকারুজ্জামান আইন শৃঙ্খলা পরিস্থিতিটা শক্ত হাতে নিয়ন্ত্রণে নিয়ে নেবেন। কিন্তু 5ই আগস্টের পর থেকে ক্রমাগতভাবে যেভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, সারা দেশ জুড়ে যে ধরনের মববাজি, হত্যা, অস্ত্রবাজি একটা স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে, তাতে ওয়াকারুজ্জামান থাকলেই কি আর না থাকলেই কি এই পরিস্থিতিটা সাধারণ মানুষের মনে এমন ভাবে গেড়ে বসেছে যে 2025-এও ইউনূস সরকারের জন্য ওয়াকারুজ্জামানকে সরিয়ে দেওয়া যতটা অসুবিধার ছিল, ততটা নির্বাচিত সরকার, তারেক রহমান সরকার, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিএনপি সরকারের জন্য নয়। বিশেষ করে সেই পক্ষটির কাছেও একরকমের সমর্থন পাবেন তারেক রহমান, যে পক্ষটি শুধুমাত্র আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য যে ওয়াকারুজ্জামানকে দায়ী করেন তাই নয়, এই যে বাংলাদেশ একটা ভয়াবহ চরমপন্থার দিকে চলে গেছে, জামায়াতে ইসলামীকে যে সেনা সদরে এনে শেখ হাসিনার পতনের সাথে সাথে বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়ার মুখ্য চরিত্রে পরিণত করেছে, একটা বিরাট অংশের বাংলাদেশের মানুষ মনে করেন ওয়াকারুজ্জামান এই ঘটনার প্রধান প্রেরণক। কাজে এই বিষয়টা এখন তারেক রহমানের সিদ্ধান্তের উপর নির্ভর করছে যে তিনি সেনাপ্রধানকেও সরিয়ে দেবেন কিনা। সেনাপ্রধানকে তিনি যে তেমন বিশ্বাস করেন না এবং সেনাবাহিনীর ওপর সেনাপ্রধানের একক নিয়ন্ত্রণেও তিনি বিশ্বাস করেন না, সম্ভবত সেটা প্রমাণ করতেই, সেটা বারবার সেনাপ্রধানকে মনে করিয়ে দিতেই তিনি ক্ষমতা নেওয়ার পর থেকেই দরবারে হাজির হয়েছেন। বিভিন্ন সময়ে সেনাবাহিনীর প্রশিক্ষণ শিবিরে হঠাৎ গিয়ে হাজির হচ্ছেন, সেনাবাহিনীর সেনা সদস্যদের নিজেদের রান্না খাবার খাচ্ছেন, তাদের সঙ্গে এক রকমের একটা বন্ধুত্ব, বিশ্বাস, আস্থার সম্পর্ক গড়ে তুলছেন। সবচেয়ে বড় কথা, যেই সেনাবাহিনী তাকে দেশ ছাড়া করেছিল, মানে রাজনীতি থেকে বাইরে রাখতে মুচলেকা নিয়ে দেশ ছাড়া করেছিল, যেই সেনাবাহিনী তার মাকে, তাদের পুরো পরিবারকে ক্যান্টনমেন্ট ছাড়া করেছে, মানে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর থেকেই শহীদ মইনুল রোডের যে বাড়িতে তারা থাকতেন, যেই সেনাবাহিনী তাদেরকে সে বাড়ি থেকে বের করে ছেড়েছে, হাসিনার আমলে করেছে, কিন্তু সেনাবাহিনীর সমর্থন ছাড়া তো সেটা সম্ভব না। তাহলে এখন কেন জিয়াউর রহমানের পরিবার আবার ঢুকে পড়তে পারছে না ক্যান্টনমেন্টে? সেই সেনাবাহিনীর ভেতরে, সেই সেনা সদরে আবারও
তারেক রহমান তার নিজস্ব পরিসর বিশ্বস্ত লোকের একটা বলয় তৈরি করতে চেয়েছেন। এবছর ফেব্রুয়ারিতে ক্ষমতা নেওয়ার পর বড় ধরনের রদবদল করেছেন। ইউনূস সরকার যেসব জায়গায় যাকে যাকে বসিয়েছিল, ইউনূস সরকারের মানে প্রধান উপদেষ্টার প্রিন্সিপাল স্টাফ অফিসার থেকে শুরু করে সিজিএস পদে বদল এনেছেন, ডিজিএফআই এর প্রধান পদে তো অবশ্যই বদল এনেছেন, একেবারে প্রমোশন দিয়ে তার বিশ্বস্ত ব্যক্তিকে সেনা গোয়েন্দা সংস্থার প্রধান পদে বসিয়েছেন। সিজিএস করেছেন মাইনুর রহমানকে সেনাবাহিনীর দ্বিতীয় সর্বোচ্চ পদ। এখন ধারণা করা হচ্ছে ওয়াকারকে তার মেয়াদের আগেই অন্য কোনো দেশে রাষ্ট্রদূত করে দিয়ে কিংবা জাতিসংঘের কোনো দায়িত্ব বুঝিয়ে দিয়ে একটা নিরাপদ এক্সিটের ব্যবস্থা করে দিয়ে হয়তো সেনাপ্রধান পদে বিশ্বস্ত সিজিএস লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমানের মতোই কাউকে নিয়োগ দিতে পারেন তারেক রহমান। মুশকিল হয়েছে এর মধ্যে আবার আদালতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরিয়ে আনার নামে পঞ্চদশ সংশোধনী বাতিল হয়ে গেলে অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলের পথ বন্ধ করে শেখ হাসিনা, মানে ওই যে হঠাৎ করে সেনাবাহিনীর ক্ষমতা নিয়ে নেওয়া বা ১/১১ ঘটিয়ে ফেলা, এসব বন্ধ করতে শেখ হাসিনার আমলে যে বিধান করা হয়েছিল অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলের শাস্তি সর্বোচ্চ মৃত্যুদণ্ড, সেই সংশোধনীটিও বাতিল হয়ে গেছে। কাজেই আরো প্রশস্ত হয়েছে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার পথ। এমন অবস্থায় বিদেশি যে কোনো পক্ষের যে কোনো অনুপ্রেরণায়, উস্কানিতে, উৎসাহে আবারও যে সেনাবাহিনী একেবারে প্রকাশ্যে সামনে এসে ক্ষমতার কেন্দ্রে চলে আসতে পারে, সেটা যেমন যে কোনো আকেলমান্দ ব্যক্তি বোঝেন, তেমনি তারেক রহমানও বোঝেন যে তার ক্ষমতায় থাকার মেয়াদটা আরো দীর্ঘমেয়াদী করতে হলে শেখ হাসিনা যখন দেশে ফিরবেন তখন সেনা প্রধানের মতো গুরুত্বপূর্ণ পদে কিছুতেই ওয়াকারুজ্জামানকে, শেখ হাসিনার ঘনিষ্ঠ আত্মীয়কে রাখা যায় না। শেখ হাসিনার ঘনিষ্ঠ আত্মীয় হওয়া সত্ত্বেও ওয়াকারুজ্জামান শেখ হাসিনার বিপক্ষে দাঁড়িয়ে গিয়ে শেখ হাসিনা সরকারের পতনের কারণ হয়েছিলেন। এরপর 2024-এর 5ই আগস্টের পর থেকে তিনি ক্ষমতার কেন্দ্রে আছেন। এখন পর্যন্ত পূর্ণাঙ্গ রূপে সেনাবাহিনীকে ব্যারাকেও ফেরত পাঠানো যায় নাই। এহেন ব্যক্তি কি করতে পারেন, সামনে যা বলছেন পিছনে তাই পরিকল্পনা করছেন, নাকি বিভিন্ন দেশের সঙ্গে নানা রকম যোগাযোগে ব্যস্ত আছেন, সেটাও বোঝা যে কারো জন্য মুশকিল। এ অবস্থায় বিএনপি সরকারকে তার ক্ষমতা পাকাপোক্ত রাখতে হলে, নিরাপদ রাখতে হলে শুধু রাষ্ট্রপতিকে সরালে যে চলবে না, সেটা তারেক রহমান খুব ভালোভাবে বোঝেন। 2006 সালের শেষে বেগম খালেদা জিয়া, তারেক রহমানের মা, যখন ক্ষমতা ছেড়েছিলেন তিনি তার অত্যন্ত বিশ্বস্ত অনুগত রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদকে প্রধান উপদেষ্টা করেই কিন্তু একটা নির্বাচনকালীন সরকার গঠন করে দিয়েছিলেন। সেই সরকার 22শে জানুয়ারি একটা নির্বাচনের তারিখও ঘোষণা করে দিয়েছিল। এরই মধ্যে খালেদা জিয়ারই নিযুক্ত সেনাপ্রধান মইনুল আহমেদ, যাকে কিনা প্রায় 13 না 19 জনকে নিয়ে সেনাপ্রধান বানিয়েছিলেন খালেদা জিয়া, সেই মইনুল আহমেদ অস্ত্র শস্ত্র কামান নিয়ে বঙ্গভবনে গিয়ে হাজির হয়ে ইয়াজউদ্দিন আহমেদকে বন্দুকের নলের মুখে জরুরি অবস্থা জারি করতে বাধ্য করেছিলেন এবং নির্বাচনের তারিখও বাতিল করিয়েছিলেন। এরপর সেই 1/11 সরকার, সেই মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করেছেন, শেখ হাসিনাকে গ্রেফতার করেছেন। শুধু তাই নয়, আরাফাত রহমান, তারেক রহমান, খালেদা জিয়ার 2 পুত্রকেই গ্রেফতার করেছেন এবং শেষ পর্যন্ত তারেক রহমানকে ব্যাপক নির্যাতনের মুখে মেরুদণ্ড ভাঙা অবস্থায়, প্রবল অসুস্থ অবস্থায় লন্ডনে চিকিৎসার জন্য যেতে হয়েছে, যেই নির্বাসন থেকে এরপর তিনি 17 বছরে ফিরতে পারেন নাই। কাজেই সেনাবাহিনী যে কতটা বিপজ্জনক হয়ে উঠতে পারে, বঙ্গভবনে একটা শক্তপোক্ত বিশ্বস্ত লোক না থাকলে অস্ত্র শস্ত্র কামানের মুখে কত কিছু ঘটে যেতে পারে, এই সব হিসাব মিলিয়ে তারেক রহমান শেখ হাসিনা যখন ঘোষণা দিয়ে ফেলেছেন তিনি দেশে ফিরবেনই, মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়েই ফিরবেন, ফাঁসিতে ঝোলালেও ফিরবেন, তখন কিছুতেই তারেক রহমান নিরাপদ বোধ করতে পারছেন না। তবে সেনা প্রধান আর সেনাবাহিনী যদি পক্ষে না থাকে, তাহলে যেমন শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পারেন না, তাহলে যেমন তারেক রহমান নির্বাসন থেকে দেশে ফিরতে পারেন না, তেমনি সেনাবাহিনী আর সেনা প্রধান পক্ষে না থাকলে বঙ্গভবনে যত শক্ত আর বিশ্বস্ত লোকই বসানো হোক না কেন, কেউই শেষ পর্যন্ত সরকারকে নিরাপদ রাখতে পারে না। তবে কে জানে,
কে বিশ্বস্ত আর কে বিশ্বাসঘাতক।